যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু মেইনলি প্যারামেডিক্যাল কোর্সেস। ডিপিএমআই দিল্লি প্যারামেডিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা কিনা এনএসডিসি স্বীকৃত, মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখানে প্যারামেডিক্যালের বিভিন্ন ধরনের কোর্স মেইনলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইনলি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স। আমরাও যখন কলেজে পড়েছি তখন বিভিন্ন আমাদের বন্ধু বান্ধব এবং আমিও বিভিন্ন ধরনের যে শর্ট টাইম যে ডিপ্লোমা কোর্স কিংবা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স এগুলো কিন্তু করেছি আমরা আমাদের সময়। তাই তোমাদের সামনে আমি তেমন কিছু আর কথা বাড়াচ্ছি না। এখানে এই বিভিন্ন বিষয় যেমন অপারেশন থিয়েটার এবং কার্ডিয়াক কেয়ার এবং দেখতে পাচ্ছি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্স, ইমার্জেন্সি মেডিকেল অ্যান্ড ডায়ালিসিস, মেডিকেল ল্যাব টেকনোলজি, রেডিওলজি অ্যান্ড টেকনোলজি, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কোর্সের এবং সম্পর্কে ওনারা আলোচনা করবেন। এবং এগুলো করে আমরা ভবিষ্যতে আমাদের কি অ্যাকচুয়ালি আমরা কি সাকসেস পেতে পারি, আমাদের প্রফেশনে কতটা কি কাজে লাগবে কি না লাগবে, সে বিষয়টা আমরা ওনাদের থেকেই জেনে নেব। এবং আমরা আমাদের সুবিধা মতো এবং আমরা আমাদের ফিউচারের দিকে তাকিয়ে আমাদের যেটা বেস্ট মনে হবে সেটা আমরা চুজ করার চেষ্টা করব। ঠিক আছে, আমি ডিপিএম এর সমীরণ পাহাড়ি স্যারকে এবং তার টিমকে আমি আবেদন জানাচ্ছি যে এখানে তাদের প্রেজেন্টেশন বা সেমিনার সেখানে তারা আলোচ্য বিষয়ে তুলে ধরুক তোমাদের সামনে এবং তোমাদের সামনে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাক। যাই হোক, ধন্যবাদ। প্রথমেই আমি জানাই গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই কলেজের মহারাজ স্যারকে, স্বামী নিরিশে আনন্দ স্যার, রাইট? তো এবং কলেজের প্রত্যেকজন মাস্টারমশাই যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো একটা সুযোগ করে দেওয়ার, যে ট্র্যাডিশনাল স্টাডিজ এর পাশাপাশি একটা প্যারালাল স্টাডি, একটা টেকনিক্যাল স্টাডিতে কি ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে সেটা বলার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমি আমি সত্যি কথা বলতে কি, আমি এখানে আমাদের কোর্সের প্রমোট করতে আসিনি। আমি শুধুমাত্র আমার জীবন দিয়ে যা দেখেছি আমি সেটাই আপনাদের বলবো। আমি বলে দিই, আমি একজন টিচার অলসো, আমি পড়াই যেই সেগমেন্টে আমি পড়াই, জয়েন্ট আইআইটি যেই পড়াই। তো প্যারালালি আমি অনুভব করেছি যে শুধুমাত্র এই ট্র্যাডিশনাল যে স্টাডিজ এটা না করে যদি আমাদের প্যারালাল স্টাডি করানো যায়, আমার তো আর কিছু হবে না বাই দ্য ওয়ে, কিন্তু আগামী প্রজন্মের জন্য যদি এরকম একটা রাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে অনেকটা ভালো হয়। তাই জন্য এটা ভেঞ্চার, আই এম দা ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ ডিপিএমআই সোদপুর। তো আমি আমার জীবন দিয়ে কিভাবে উপলব্ধি করেছি একটু বলবো। আমি খুব স্বল্প টাইম, তারপরেও ম্যাম আরো ডেসক্রিপশনে যাবেন। তো আমি তখন ক্লাস, আপনারা সবাই সেকেন্ড ইয়ার বিএড এ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আচ্ছা আচ্ছা। তো সবাই মাস্টার্স করা আছে, সবাই মাস্টার্স করেছেন তাই তো? কম বেশি সবাই তো করে থাকবেন, এখন তো সবাই মোটামুটি মাস্টার্স করে নেন। তো আমি বলি, আমি 2006 এ যখন পাস করি, তো গ্রামের, আমি অ্যাকচুয়ালি আই এম ফ্রম মিদনাপুর। তো ওখানে আমার সঙ্গে, আমি নাম বলবো না, আমার সঙ্গে একটি ছেলে পড়তো, আমার খুব প্রিয় বন্ধু। তো ও ওই সময় না সাপ্লিমেন্টারি পেয়ে যায়। আমাদের সময় কি হতো না, ওই কম্পার্টমেন্টাল পেলে আর 1 বছর বাদে এক্সাম দিতে, মানে দেওয়ার সুযোগ হতো। তো ওই সময় ও ফিজিক্সে আর ম্যাথসে ও কম্পার্টমেন্টাল পেয়ে যায়। কিন্তু ওর মামা ওই সময় ওকে বললো যে তুমি ভাই পলিটেকনিকটা করে নাও। তো পলিটেকনিকে অ্যাডমিশন নিল। তো বিলিভ মি, আমাদের ব্যাচে যারা ছিল না তাদের থেকে সবার আগে যে চাকরিটা পেল পঞ্চায়েত সেক্রেটারি, ওই পেল। কেন? টেকনিক্যাল স্টাডি, প্যারালাল স্টাডি। আমাকে আমার মামা বলেছিল যে করে নে, যে তুই করে নে। আমি তো ম্যাথস অনার্স নিলাম, তারপর পিজি করলাম, মাস্টার্স করলাম। তো আমাদের যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যারা দেখা গেছে প্যারালাল স্টাডি করেছে, টেকনিক্যাল স্টাডি করেছে, পলিটেকনিক বা অন্য কিছু, তো তারা অনেক তাড়াতাড়ি সাকসেস পেয়েছে। আজকে ও অনেক ভালো জায়গায় আছে।
তাই না? একটা ট্র্যাডিশনাল স্টাডিরও দরকার আছে, তাই না? আপনারা শিক্ষক হিসাবে স্বপ্ন দেখেন, আমিও শিক্ষক হিসাবে স্বপ্ন দেখেছিলাম। তো মোটামুটি যাই হোক, আমি স্কুলে চাকরি না করলেও আমি একটা বড় সংস্থায় সঙ্গে যুক্ত, এবং তার পাশাপাশি এই এডুকেশন গুলো আমরা পরিচালনা করি। তো এখন নিউ জেনারেশন আস্তে আস্তে ধীরে ধীরে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আস্তে আস্তে এই জায়গা থেকে সরে আসতে চাইছে। দিস ইজ আ ভীষণ প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, যে কোনো কারণেই হোক না কেন। কিন্তু আপনারা বলুন, শিক্ষকও লাগবে, টিচারও লাগবে ভবিষ্যৎকে তৈরি করার জন্য। তা থাকতে চাই না, আমাদের ক্যারিয়ারও চাই পাশাপাশি, যে যাতে করে ওই আশেপাশ থেকে শুনতে যাতে না হয় বেকার, এত পর্যন্ত বেকার 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 বেকার। আর খুব সত্যি কথা বললে, আমি মজার ছলে যদি মানে আমি বলতেই পারি, কিন্তু বাস্তবে অনেকেই দেখে এই বেকারের জন্য হয়তো টেকনিক্যাল যে সিস্টেম নিয়ে, তো এই পুরোটাই নিয়ে হসপিটালটা চলে। আরো অনেক সেগমেন্ট আছে। তো এটাতে প্যারালালি দেখা গেছে যে এই যে সেক্টরটা এতটাই এখন বুমিং হচ্ছে আফটার কোভিড, তাতে আমাদের যদি প্যারালাল ক্যারিয়ারের কথা আমরা ভাবি, সেই প্যারালাল ক্যারিয়ার অনেক বেশি স্টেবল হচ্ছে। এন্ড তার সঙ্গে যদি ডিপ্লোমা টেকনিশিয়ানের সঙ্গে এই ডিপ্লোমা কোর্সের সাথে যদি কারোর এমএসসি বা যদি মানে এমএসসি বিএসসি বিএ এমএ যদি তার ডিগ্রি থাকে, সে যদি কোয়ালিফাইড হয়, তাহলে সেই হসপিটাল সেক্টরে এন্ট্রি পাওয়ার পর সে দেখা গেছে একটা কি পজিশনে চলে গেছে। অনেক সহজ এই সেগমেন্টে এখনকার দিনে একটা ক্যারিয়ার চুজ করা। তো আমি সবসময় সাজেস্ট করব যে যেরকম একটা সমাজ চালাতে গেলে শিক্ষক চাই, প্রকৃত শিক্ষক। আমি তো আশাবাদী যে আপনারা এমন একটা জায়গা থেকে আপনারা বিএড করছেন, তো সেখান থেকে যে শিক্ষক হওয়ার যে মানে শিক্ষক হওয়ার জন্য আমি মনে করি, আমি শিক্ষক হতে পারিনি এখনো, কারণ শিক্ষক হওয়ার জন্য অনেক গুণাবলী দরকার হয়, তাই না? শুধু পড়ালেই তো হয় না, মানুষ গঠনেও আমাদের শিক্ষকদের সাহায্য করতে হয়, যেরকম আমাদের মাস্টারমশাইরা করতেন। তো সেই জায়গাগুলোর খুব অভাব। আপনারা যে জায়গা থেকে পড়ছেন, সে ডেফিনেটলি এই শিক্ষাটা তো আপনাদের অন্তত দিয়ে দিচ্ছে মিশন, রামকৃষ্ণ মিশন আমার অত্যন্ত দুর্বলতার জায়গা। আমিও ওখানে অ্যাডমিশন নিতে এসেছিলাম, এনিওয়েজ যখন ক্লোজ হয়ে গেছিল অ্যাডমিশন, যখন গ্রাম থেকে এসেছি তখন জানতাম না। আজকে আপনাদের সামনে বলতে পেরে আমার ভালো লাগছে যে আপনারা শিক্ষক তো ডেফিনেটলি হবেন যারা অ্যাসপিরেশন রাখছেন, প্রফেসর, শিক্ষক, টিচার। কিন্তু এই প্যারালাল সেগমেন্টের কথাও যদি আপনাদের মনে হয়, তো আপনারা এই প্যারালাল সেগমেন্টে যেতে পারেন বা কাউকে আপনারা সাজেস্ট করতে পারেন। কারণ আপনারা এমন একটা পজিশনে আছেন, সমাজে আপনাদের কথা শুনবে, সমাজ আপনাদের কথা মানবে। কাউকে যদি আপনাদের নেক্সট জেনারেশনকে যদি আপনি সাজেস্ট করতে চান, তাহলে এই দিকটাও আপনি সাজেস্ট করতে পারেন। বা কেউ যদি আপনারা এই সেগমেন্টটায় যদি আপনাদের নিজেদের ক্যারিয়ারও বানাতে চান, তাহলে সেটাতেও বানাতে পারেন। ম্যাম আপনাদের ডিটেলসে বলবেন যে এই সেগমেন্টে কি কি আছে এবং কি কি অপরচুনিটিজ আছে, আরো ডিটেলসে বলবেন। আমি আর বেশি সময় নষ্ট করব না। আমাদের সুচন্দা ম্যাডাম, সেন্টার কোঅর্ডিনেটর, ডিপিএমআই সোদপুর, আপনাদের পুরো ডিটেলসে বুঝিয়ে দেবেন যে এই সেগমেন্টে কি কি সেগমেন্ট আছে, কি কি কোর্স আছে এবং তার কি অপরচুনিটিজ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। প্রথমেই বলবো সবাইকে গুড মর্নিং, স্যার এন্ড স্টুডেন্ট সবাইকে। প্রথমে আমি তোমাদের থেকে একটু সরি বলবো যে আমাদের আজকে একটু আসতে তোমাদের লেট হয়েছে, তোমাদের একটু ওয়েট করতে হয়েছে। আর সেকেন্ড থ্যাংক ইউ বলবো যে তোমাদের একটা মূল্যবান সময় থেকে তোমরা আমাদের জন্য যে একটু সময় বের করে রেখেছো। একটা আমি অতটা তোমাদেরকে মোটামুটি বেসিক কিছু একটা স্যার তোমাদেরকে আইডিয়া দিয়েছে, আমি একটুখানি মেন জিস্টে যাবো, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, তাই তো? আমার সঙ্গে চুপচাপ বসে থাকবেন, একটু কনভারসেশনে আসবে আমার সাথে, যেটা আমার ভালো হয়। তো আমি প্রথমে একটুখানি তোমাদেরকে বলি যে আমার অভিজ্ঞতা যে প্যারামেডিক্যাল বা মেডিকেল সেক্টর, মোটামুটি তোমরা ধরে নিতে পারো। আমি তোমাকে স্যার তোমাদেরকে আমার নাম বললো, আমার নাম সুচন্দ্রা পাল, আমি সোদপুরের হচ্ছে কি লোকালি আমরা থাকি। তো জেনারেলি এখান থেকে আমি তোমাকে বলবো 2013 সালের কথা। 2013 সালে আমার প্রথম প্যারামেডিক্যাল জবে হচ্ছে কি বলে জয়েন করা। দেখতে দেখতে 2013 টু 2024 সাল, মোটামুটি অলমোস্ট 13 বছর আমি কমপ্লিট করলাম আমি প্যারামেডিক্যালে। তো টোটাল মেডিকেল সেক্টরটা নিয়ে স্যার তোমাদেরকে একটা আলাদা অভিজ্ঞতা বলো। আমার অভিজ্ঞতা একদম প্যারামেডিক্যাল কি আলাদা, তার কারণ হচ্ছে আমার কেরিয়ার প্রপারলি
আজকে আমি যেখানে রয়েছি, আমি যতটুকু শিখেছি কাজ সিনিয়রদের থেকে শিখেছি, কিন্তু দেখতে দেখতে আমি 13টা বছর কমপ্লিট করে দিলাম এই মেডিকেল সেক্টরে, ঠিক আছে। আমি তোমাদের বেসিক ভাবে বলি, তোমরা প্রত্যেকে অ্যাজ এ টিচার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছো। ভগবান করে তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাচিভমেন্ট তোমরা করো, তোমরা প্রত্যেকে টিচার হও। কিন্তু তারপরেও একটা কথা আমি তোমাদেরকে বলবো, যেটা আমি আমার জন্য যদি বলি, যখন আমি হয়তো তোমার এখন যে এজটাতে রয়েছে, যখন আমি তোমাদের থেকে কতটা বড় কতটা ছোট আমি বলতে পারবো না, বাট যখন আমি হচ্ছে এইচএস কমপ্লিট করেছিলাম, আমার পার্টিকুলার খুব পছন্দ ছিল হচ্ছে এয়ার হোস্টেস আর হচ্ছে কি বলে হোটেল ম্যানেজমেন্ট। এবার তোমরা যদি একটুখানি 2009 সাল 2008 সালের দিকে যদি চলে যাও, আমার ওই সময়টা আমি পাস আউট। ওই সময় না অতটা যেহেতু আমাদের বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না বলে আমাকে কোনোটাতেই কিন্তু প্রপার ভাবে ওরা গাইড করতে পারেনি, না তো হোটেল ম্যানেজমেন্ট না তো এয়ার হোস্টেস। তখন আমার কাছে একটা মানে প্রসেস হিসাবে যেটা ছিল সেটা হচ্ছে প্যারামেডিকেল, আর আমি পেয়েও গেছিলাম প্যারামেডিকেলে, তো যেখান থেকে আমার জার্নিটা শুরু হয়েছে। এবার আমি ওই ক্ষেত্রে একটা কথা বলতে পারি, মেবি আমি তোমাদের থেকে সিনিয়রই হব, দিদি সমতুল্য হব হয়তো, এতটুকু বলতে পারি, জীবনের স্বপ্ন একটা গাইডলাইন, আর একটা হচ্ছে যে সবসময় কিন্তু স্বপ্নটা পূরণ হয় না। সেই জন্য আমাদের প্ল্যান এর সাথে সাথে কিন্তু প্ল্যান বিটাও আমাদের সবসময়ের জন্য প্ল্যানিং করে রাখতে হয়, যে সাপোজ যদি আমরা প্ল্যানিং এ কামিয়াব যদি না হয়ে থাকে, আমরা প্ল্যানিং বি তে আসবো। এখনের সিচুয়েশন ওয়াইজে যদি তোমরা বলো, তোমরা প্রত্যেকে স্কুল সার্ভিস পরীক্ষা দেবে, প্রত্যেকে ভগবান করে রেজাল্ট ভালো হোক, তোমরা ভালোভাবে সবকিছু অ্যাচিভ করো, কিন্তু এখনের 2024-2023 মানে 23-22 যদি তোমরা সিচুয়েশন দেখো, এখনো কিন্তু আগেকার যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও কিন্তু একটা সমস্যার মধ্যে থেকে চলছে। তোমরা জানো প্রতিদিন ধর্নায় চলছে, এমনও হয়েছে হয়তো পরীক্ষা দিয়েছে হয়তো তোমাদের বয়সী 26, 27, 28, তাদের এখন 36-40 বছরের কাছাকাছি বয়স। তোমরা প্রত্যেকে ওয়াকিবহাল রয়েছে আমাদের 2024-এর অ্যাজ এ স্ট্যাটাস সম্বন্ধে। সেখান থেকে আমি বলবো যে সবসময় জন্য বি একটা টার্গেট করে রাখো বা বি একটা প্ল্যানিং করে রাখো, যেটার জন্য চেষ্টা করো, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। কোনো জিনিসকে অ্যাচিভ করতে যতটা কষ্ট হয় সেটাকে ছেড়ে বেরিয়ে যেতে 2 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। তো সেই পারপাসে আমি জাস্ট প্যারামেডিকেলের খুব বোর তোমাদের করবো না, এতটুকু বলতে পারি, এখান থেকে বেরানোর পরে আমার সাথে কনভারসেশন করার পরে তোমরা একবার হলো বিষয়টা নিয়ে ভাববে। তুমি দেখবে প্রতি বছর হাজারো বাচ্চা রয়েছে এখনকার 2024-23-এ, বিশেষ করে লকডাউনের পরে প্যারেন্টসের একটা যেটা প্রসেস রয়েছে না, এইচএস এর পরে সিম্পল 4 বছর, এখন তোমরা জানো গ্র্যাজুয়েশন 4 বছর হয়ে গেছে, তোমরা সবাই জানো, সিম্পল 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন না করিয়ে তার জায়গায় যদি একটুখানি আমি কিছু টেকনিক্যাল প্রসেস করাই, তার সাথে সাথে আমি কলেজটা করতে পারি, বা আদার্স যদি আমার কিছু ভাবনা চিন্তা প্ল্যানিং থেকে থাকে সেটাকে আমি ফুলফিল করতে পারি। এতে তুমি অনেকগুলো সুযোগ সুবিধা কেমন পাবে। প্রথম কথা হচ্ছে প্যারামেডিকেল এমন একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে তুমি থিওরি কম করে প্র্যাকটিক্যালের উপরে প্রেসার যদি তুমি একটু দিয়ে থাকো, হাতে কলমে কাজ যেটাকে আমরা হ্যান্ডস অন ট্রেনিং বলে থাকি, সেই পারপাসে যদি তুমি একটু ভালো করে ডেডিকেশন করতে পারো, তুমি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে বলবো না, পৃথিবীর যে প্রান্তে মানুষ রয়েছে সেই প্রান্তে কিন্তু হসপিটাল, ল্যাব, ডায়াগনোস্টিক সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে যদি বেসিক আমি একটা কোর্স যদি কমপ্লিট করে রাখতে পারি, আমি কিন্তু আর যাই হোক আমি কিন্তু আমার এজ এ একটা আর্নিং স্টার্ট করতে পারবো। এবার আমি মার্কেটে যেভাবে নিজেকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে যেমন ভাবে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো, তেমন আমি ভালো ভালো জায়গাতে নিজেকে এজ এ সিভি জমা দিয়ে আমি কিন্তু নিজেকে গ্রো আপ করতেই পারি। এবার তোমরা যদি বলো যে প্যারামেডিকেল বিষয়টা কি, তোমরা প্রত্যেকে মেবি নিট বিষয়টা জানো, যে যারা এমবিবিএস করছে বা যারা নিট ক্লিয়ার করে ডক্টর হচ্ছে, ডক্টরের থেকেও ইম্পর্টেন্ট পার্ট থাকে যারা টেকনিশিয়ান হয়। প্যারামেডিকেলের মিন হচ্ছে, একদম আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীকালে বুঝতে পারো। প্যারামেডিকেলের মিনিং হচ্ছে ইমার্জেন্সিতে যে সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে, অলমোস্ট মেডিকেলের সবকিছু ইমার্জেন্সিতেই সার্ভিস দেওয়া হয়ে থাকে। তাহলে টেকনিশিয়ানরা কি স্পেশাল করবে, কোশ্চেন আসতে পারে কারোর মধ্যে, যদি কারোর কিছু কোশ্চেন আসে প্লিজ আমাকে বলো যে ম্যাম এটা আমি জানতে চাইছি। এবার এর মধ্যে না তুমি দেখবে অনেকগুলো পার্টিশনে থাকে, যেমন স্যার তোমাদেরকে 2-1টা বলেছে যে ডিএমএলটি, ওটি, রেডিওলজি, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজে তোমাদেরকে একটুখানি করে বলে দেবো। এরপরে আমি তোমাদেরকে প্রজেক্টরে জিনিসটা দেখিয়ে দেবো যে কিরকম ভাবে তোমাদের কিভাবে বিষয়টা আসে। ডিএমএলটি এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাব সম্বন্ধে কারোর আইডিয়া এখানে বলো, যার যেমন আইডিয়া আছে বলতে পারো। কারোর কিছু আইডিয়া? ল্যাব সায়েন্স ল্যাবে আছে, মেডিকেল ল্যাবে নেই। সায়েন্স ল্যাবে আছে, মেডিকেল ল্যাবে নেই, তাই তো? আচ্ছা, ল্যাব টেকনিশিয়ানের বিষয়টা হচ্ছে যে তোমরা দেখবে আমাদের যখনই কোনো ভাইরাল ফিভার হয় না, আমরা যখনই কোনো
লোকাল ডাক্তার বলো, হসপিটাল, যেখানেই আমরা যাই, যদি 3 দিনের বেশি কোনো ভাইরাল ফিভার থাকে না, 3 দিনের আগে সাধারণত দেখবে আমরা পাড়ার ওষুধের দোকান থেকে প্যারাসিটামলের কাজটা চালিয়ে দিই। তারপরে যদি না ভাইরাল ফিভার কমে না, প্রত্যেকেরই প্যারেন্টস আশা করি ডাক্তারখানায় একটা ভিজিট করে যে ডাক্তারকে দেখানোর জন্য। তুমি দেখবে সেই পারপাসে না সবাই কিন্তু প্রথমে তোমাদেরকে একটা দুটো ব্লাড টেস্ট দেবে। ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া, এখন তোমরা জানো রিসেন্ট কি চলছে এখন খুব ডেঙ্গু, এক্স্যাক্টলি। এখন কিন্তু ঘরে ঘরে তুমি দেখবে ডেঙ্গু ম্যালেরিয়ার কিন্তু খুব একটা ব্যাপার চলছে, কারণ আমাদের চারিদিকে আমাদের তার জন্য যথারীতি প্রমোশন হচ্ছে যে জলাজম রাখবেন না, মশারিটা নিয়ে শোবেন। তো জেনারেলি ডক্টর যখন তোমাদেরকে সাজেস্ট করছে, একটা প্রেসক্রিপশন দিচ্ছে না যে একটা ডেঙ্গু বা একটা ম্যালেরিয়া টেস্ট করতে হবে, তোমরা এই প্রেসক্রিপশনটা নিয়ে কোথায় যাচ্ছ বলো? বেসিক আইডিয়া, ডায়াগনস্টিক যাচ্ছ। কে বললো ল্যাবে? তুমি বললে ল্যাবে। আর হসপিটাল, নার্সিং হোমে আমরা স্বাগত করতে যাচ্ছি তো। মানে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা যেখানেই যাই, সাগর দত্তে যাই, আমি আমৃতে যাই, আমি ল্যাবে যাই, আমি ডায়াগনিস্টে যাই, আলটিমেটলি টেস্টটা হবে হচ্ছে ল্যাবে। ঠিক আছে? এইবার মনে করো তোমাদের কাজ এখান থেকে শুরু হচ্ছে। সাপোজ মনে করো যখন আমি যদি অ্যাজ এ পেশেন্ট হিসেবে যাই আমার প্রেসক্রিপশনটা নিয়ে, প্রথম প্রেসক্রিপশন যেমন তোমরা হচ্ছে রিডিং করছো, মানে প্রেসক্রিপশন কিন্তু ডাক্তারদের পড়াটা আর্টের ব্যাপার, যেটা তোমরা জানবে যে ডাক্তারদের প্রেসক্রিপশন কিন্তু উদ্ধার করা অতটা ইজি মনে হয় না। সেটা তোমাদের প্রপারলি তোমরা যখন কাজ করতে থাকবে না, তোমরা কিন্তু জিনিসটা আস্তে আস্তে করে তোমরা সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। এরপরে মনে করো কোনো পেশেন্ট কাছে, যেমন তোমরা যদি কখনো স্বাগত থেকে একদিন বসে থাকো না, তোমাদের কাছে অনেকটা মেডিকেল সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। তোমরা যেহেতু একটা আলাদা ইন্ডাস্ট্রি পড়াশোনা করছো, তোমাদের হয়তো অতটা মেডিকেল সেক্টর নিয়ে আইডিয়া নেই। সাগর দত্তে যে মানুষগুলো কাজ করে না, সাগর দত্ত কামারহাটিটা পুরো ঝেঁটিয়ে সাগর দত্তে চলে যায়। কামারহাটিতে এমনও ভদ্রমহিলারা আছে যারা ব্লাডটা টেস্ট করে আসার পরে জানে না টুকু না যে কোন ডিপার্টমেন্টে আমি ল্যাবটা টেস্ট করিয়ে এসেছি, কি ব্লাড টেস্ট করিয়ে এসেছি। এতটাই কম পড়াশোনা জানে, তার মধ্যে ভাষা বোঝা যায় না, ভাষা বলতে পারে না। তার মানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যখনই যেন পেশেন্ট আমাদের কাছে আসবে, এজ এ আমি যখন তোমাদের কাছে প্রেসক্রিপশন নিয়ে আসছি, আমি তোমাদের পেশেন্ট, তোমাকে আমাকে প্রপার গাইড করতে হবে। যেমন প্রেসক্রিপশনটা পড়তে হবে, তেমন ব্লাডটাতে দিয়ে, সাপোজ মনে করো আজকে আমাকে সুগার টেস্ট করতে দিয়েছে, কারণ এখন সুগার থাইরয়েডটা আমাদের ঘরে ঘরের সমস্যা। এবার সুগারের না দুটো টেস্ট হয়ে থাকে, একটা পিপিআর, এগুলো তোমরা মেবি জানো, এগুলো খুব বেসিক আমাদের। আমি যেহেতু তোমরা বললে যে সায়েন্স ল্যাব জানো, নর্মাল ল্যাব জানো, তাই তোমাদেরকে এতটা ডিটেলসে যাচ্ছি। তোমরা আমাদের যারা পেশেন্ট হিসাবে যাচ্ছি, তোমাদের কিন্তু প্রপার একটা গাইড করতে হবে যে আচ্ছা আপনার এই ব্লাডটা খেয়ে আগে নিতে হবে, আর এই ব্লাডটা আপনি খেয়ে দিয়ে 1 ঘন্টা বাদে আসবেন। থাইরয়েডের ক্ষেত্রে খেয়ে দরকার পড়ে না, নর্মালি থাইরয়েড এক্সাম হয়ে যায়। তো যখনই যে টেস্টটা দেবে, সে সুগার হোক, থাইরয়েড হোক, প্রোল্যাকটিন হোক, তোমার হচ্ছে ডেঙ্গু হোক, ম্যালেরিয়া হোক, কোভিড হোক, যে কোনো ক্ষেত্রে তোমাদের টেস্টিং হোক, প্রপার তোমরা প্রেসক্রিপশনটাকে হচ্ছে কি বলে দেখবে, প্রপার একটা পেশেন্টকে তোমরা গাইড করবে। দেন তোমাদের যে ব্লাড টেস্টের বিষয়ে যে ব্লাডটা টানা হয়, সে ব্লাডটাও কিন্তু টেকনিশিয়ানদেরই কাজ, যে টেকনিশিয়ানরাই কিন্তু ব্লাডটা টানবে। এরপরে যে রিপোর্টটা তৈরি হচ্ছে, রিপোর্টটাও কিন্তু টেকনিশিয়ানদেরই ভূমিকা তৈরি করার জন্য। তো তার মানে তোমরা যদি কেউ একটা ডিএমএলটি টেকনিশিয়ান পাস আউট করতে পারো, বা তোমাদের যারা প্রতি বছর পাস আউট করছে, একটা কথা মাথায় রাখবে, ডিএমএলটির ইন্ডাস্ট্রি সবথেকে হাই ইন্ডাস্ট্রি রয়েছে, আর একটা ওটি টেকনিশিয়ান, আর একটা রেডিওলজি। তার খুব সূক্ষ্ম একটা কারণ আছে, তার কারণ হচ্ছে ডিএমএলটি যখনই কোনো স্টুডেন্ট পাস আউট করে, তার চাকরির জন্য পুরো মার্কেট খুলে যাচ্ছে। তোমরা যদি কারো মনে করো যে আজকে সাপোজ মনে করো যারা ডিএমএলটি নিয়ে, ওটি নিয়ে, রেডিওলজি নিয়ে মার্কেটে পড়াশোনা করছে, তুমি তাদের সঙ্গে যদি কখনো যোগাযোগে তোমরা দেখবে, ডিএমএলটি নিয়ে যারা পাস আউট করছে, তারা যদি মনে করে একসঙ্গে একদিনে দুটো সেক্টরে জব করবে, তারা কিন্তু করতে পারে। তার কারণ হচ্ছে হসপিটাল, নার্সিং হোম 24 আওয়ার্স ওপেন থাকে, ল্যাব ডায়াগনোস্টিক কিন্তু সকাল, যেমন সুরক্ষা, তোমাদের যারা খড়দায় রয়েছে, খড়দাতে একদম সামনে সুরক্ষা, সকাল 7টা থেকে কিন্তু সন্ধ্যে 8:30 অব্দি ওপেন থাকে, তাই তো? আমরা যদি মনে করি সকাল শিফটে একটা করে, ডে শিফটে একটা নিতেই পারি তো ডিউটি, কোনো একটা ল্যাবে বা কোনো একটা হসপিটালে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এক্সপিরিয়েন্স বাড়বে, তোমাদের হাত অনেক সেট আপ হবে, কারণ ব্লাড নেওয়াটা তো একটা বিশাল বড় একটা কাজ। তোমাদের যদি এখন আমাকে যদি কেউ বলে আমি কি তোমার ব্লাড নিতে পারবো না শিখে, তো সেম ভাবে ডিএমএলটি নিয়ে যে পাস আউট করবে, সে যদি মনে করে সে কিন্তু দুটো শিফটিং এ জব করতে পারে, সে একটা হসপিটালে জব করতে পারে, সেটা নার্সিং হোমে করতে পারে। তার কারণে ব্লাড টেস্ট সমস্ত জায়গাতে হয়ে থাকে, আবার নার্সিং হোম বলো। তো এই হচ্ছে ডিএমএলটির বিষয়। এর কি ভূমিকা হতে পারে, তোমাদের অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে কি কাজ করতে হতে পারে, এমন কোন ফ্রেন্ড, ফ্যামিলি পার্সন যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, বলো। আচ্ছা।
তার মানে তোমার সঙ্গে আইডিয়া কিছু আলোচনা বোনের সঙ্গে একদমই এক্স্যাক্টলি। ডিওটিটির বিষয়টা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্ট, যেটা তুমি বলতে পারো মেল ফিমেল দুটো খুব স্বাচ্ছন্দ্যভাবে পছন্দ করে। সেটা হচ্ছে যে এখানে ডিওটিটির মেন তোমাদের কাজ হবে হচ্ছে ডক্টরকে অ্যাসিস্ট করা, ওটি রুম ম্যানেজমেন্ট করা, আর হচ্ছে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট থেকে অ্যানাস্থেশিয়া নাম শোনা কম বেশি সবার শুনেছো? অ্যানাস্থেশিয়া অপারেটিং এ ডিওটিটি নিয়ে যারা পড়াশোনা করে, যারা ডিপ্লোমা নিয়ে পাস আউট করছে, তারা প্রত্যেকে অ্যানাস্থেশিয়া মেশিনটা ইনিশিয়ালি প্রথম দিকে প্রত্যেকের ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট দরকার পড়ে। তোমরাও যখন অ্যাজ এ টিচার হয়ে বেরোবে তোমাদেরও সিনিয়রদের সাপোর্ট পড়বে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেম, ইনিশিয়ালি সিনিয়রদের সাপোর্ট দরকার পড়ে। যখন তোমরা জিনিসটা শিখে যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে তোমাদের ওপরেই থাকবে। একটা ওটি টেকনিশিয়ান যদি আজ থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স, এমন যদি কোনো ওটি টেকনিশিয়ানের সঙ্গে তোমাদের কোনোদিন দেখা হয়ে থাকে, তোমরা দেখবে ভিতরে ওটিটা করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে চলে আসে, কিন্তু তার কাছে এমবিবিএস এর ডিগ্রিটা থাকে না, বা সে যে সার্জন নয় সেটা ডিগ্রিটা থাকে না, বাকি তারা টেকনিশিয়ান। তো ডিওটিটি হচ্ছে এটা সেম ভাবে ডিওটিটি হসপিটাল নার্সিং হোম দুটো ক্ষেত্রেই তোমরা কাজ করার সুযোগ সুবিধা পেতে পারো। এরপরে আমি একটা তোমাদের আরো একটা ইন্টারেস্টিং কোর্স বলবো, সেটা হচ্ছে রেডিওলজি। এক্সএসিটি স্ক্যান এমআরআই ইউএসজি, কারো আইডিয়া? নাম তো নিশ্চয়ই সবাই শুনেছো। কম বেশি ফুটবল কে খেলে? সবাই খেলে। তাহলে তো এক্সরে সবাই শুনেছো। ও বেশ ইন্টারেস্ট ফুটবল খেলাতে, মানে পড়াশোনার সাথে সাথে ফুটবলটাও খেলছে। এই বাবু তোমার ঘুম পাচ্ছে কি? ও শুয়ে পড়েছে, খেলাধুলা করো না? নাম কি? হ্যাঁ, বদমাস ছেলে আছে। ও তো হবেই স্যার, এই বয়সে একটু তো বদমাইশি করবি। এই ফুটবল খেলো, ফুটবল ক্রিকেট? হ্যাঁ, আচ্ছা। কিন্তু চোট লেগেছে? কখনো ধাক্কা টাক্কাতে চোট ফোট লেগেছে? লেগেছে। কোনো এক্সরে সাজেস্ট হয়েছে? আচ্ছা, তার মানে লেগেছে, মানে কোমরে সাজেশন করে। তার মানে তোমরা কম বেশি এক্সরের সাথে আমরা সবাই কম বেশি সবাই জানি এক্সরে জিনিসটা কি। তো জেনারেলি এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার দরকার নেই। এক্সরে আমরা সবাই জানি কি জিনিস। এর সাথে সাথে এটা সবথেকে বেসিক তোমরা বলতে পারো এক্সরে। এর সাথে সাথে না তিনটে আরো ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে এমআরআই, ইউএসজি আছে, সিটি স্ক্যান। নামগুলো শোনা? সবারই শোনা। তার মানে যদি তোমরা আসো কম বেশি প্রবলেম কিছু হবে না। রেডিওলজিটা কমফোর্টেবল, মাছ বেটার কমফোর্টেবল। ডিএমএলটি, ওটি, রেডিওলজিটা যেহেতু তোমরা খেলাধুলা করো সবাই কম বেশি জানো। তো এই চারটে ডিপার্টমেন্টকে নিয়ে না আমরা বলি হচ্ছে রেডিওলজি ইমাজিং টেকনিশিয়ান। এইবার বিষয়টা হচ্ছে যে এই যে চারটে তোমাদের আমরা ডিপার্টমেন্ট বললাম না, রেডিওলজির মধ্যে এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, চারটে ডিপার্টমেন্টই না ফটোকপি হয়, কিন্তু চারটের একটু আলাদা আলাদা ভ্যারিয়েশনে কাজ হয়ে থাকে। রেডিওলজির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর বেসিক হচ্ছে তোমাদের এক্সরে, সিটি স্ক্যান। এক্সরে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে কিভাবে, 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে আইডিয়া কারো? 2 ডাইমেনশনাল কোনো আইডিয়া? 2 ডাইমেনশনাল বিষয়টা হচ্ছে যে যখন তোমরা কোনো এক্সরে করবে না, তোমাদের এক্সরে করলে এক্সরে কখনো বোনকে ভেদ করে না। সাপোজ মনে করো আমি যদি তোমাদের এক্সাম্পল থ্রুতে দিই, এক্সরে আমাদের খুব ছোট পার্টেরও হতে পারে, আমাদের এই আঙুলেরও এক্সরে হতে পারে, আবার অল ওভার বডির ক্ষেত্রেও এক্সরে হতে পারে। এখন যদি সাপোজ মনে করো আমার এই একটা আঙুলে চোট পেয়েছি, যদি আমাকে এক্সরে করতে বলে, এক্সরে যখন হবে না শুধু এই পার্টটার এক্সরে হবে, এই পার্টটার হবে না। তার মানে এক্সরে এর কাজ হচ্ছে শুধু অনলি ফর ওপরের ফটোকপিটাকে করা, ডিটেইলসে এক্সরে কখনো যাবে না। এই এক্সরে রিপোর্ট দেখানোর পরে যদি কারোর মনে হয় যে ব্যথার ইনজুরি ঠিক হয়নি বা তাদের প্রবলেম মনে হচ্ছে, তখন কিন্তু তাকে আর এক্সরে দেবে না, তখন তাকে দেবে সিটি স্ক্যান। এবার সিটি স্ক্যানের ভূমিকা দিয়ে 3 ডাইমেনশনাল। একমাত্র এক্সরে হবে, তোমরা যদি ইজি ভাবে প্রসেসে মনে রাখতে চাও, এক্সরে হবে 2 ডাইমেনশনাল, বাকি সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি সব হবে 3 ডাইমেনশনাল। করতে হবে টোটালটাকে নিয়ে আমাদের একটা প্যাকেজ থাকবে, সেটা হচ্ছে রেডিওলজি ইমাজিং টেকনিশিয়ান। এই যদি ডিপার্টমেন্টটা তোমাদের কমপ্লিট থেকে থাকে, সাপোজ যদি কোথাও অনলি ফর এক্সরে ভ্যাকেন্সি বলে তুমি যেমন হচ্ছে কি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল থাকবে, আবার যদি বেশিরভাগ ক্ষেত্রে করে কি দেখো, এখন এইচএস এর পরে যেহেতু বাচ্চারা এইসব ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে, তো বেশিরভাগ ক্ষেত্রে চাই কি ওরা একটা ছেলে সবকিছু জানবে বা একটা মেয়ে সবকিছু জানবে এমন ভাবে নেব, এতে ওকে খাটানো যাবে বেশি। সেই প্রসেসে এক্সরে হলে সেটাতেও তুমি এলিজিবল থাকবে, টোটাল ডিপার্টমেন্ট হলেও টোটাল এলিজিবল থাকবে, আবার সিটি স্ক্যান হলেও তোমরা অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল থাকবে। মোটামুটি আমি জানি অনেকেরই হয়তো বোর লাগছে, তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিটা নতুন। আমাকেও যখন প্রথম আমি ট্রেনিং করেছি আমারও প্রবলেম হয়েছে, কিন্তু এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি, আবার আমি প্রথমে রিপিটই করব, সব সময়ের জন্য প্ল্যানিং বি, সব সময়ের জন্য রেডি রাখবে। কার ভগবান করে তোমরা এখানে যত বাচ্চা বসে রয়েছো, যত স্টুডেন্ট বসে রয়েছো বাবু, সবাই কিন্তু টিচার হিসাবে এজ এ সাকসেসফুল তোমরা নাও পেতে পারো। তখন কি করবে?
তখন তো তোমরা আর পারবে না হচ্ছে কি বলে যাতা ভাবে যে কোনো ইন্ডাস্ট্রিতে চলে যেতে। সেখানে দাঁড়িয়ে এমন আমাকে ইন্ডাস্ট্রি চুজ করতে হবে, কিন্তু তোমরা এতটা হায়ার কোয়ালিফাইড হওয়ার পরে তোমরা কিন্তু যে কোনো জব তোমাদের জন্যই পারবে না তোমরা করতে, কারণ তোমরা যেহেতু এতটা হাই কোয়ালিফাইড একজন স্টুডেন্ট। সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে তোমাদের সব থেকে বেনিফিট কি দেবে মেডিকেল ইন্ডাস্ট্রি, যেখানে তোমাদেরকে নতুন করে হিউজ স্টাডি দরকার পড়বে না, প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা, 70% প্র্যাকটিক্যাল থাকে, 30% থিওরি থাকে। সেইভাবে কিন্তু তোমরা জিনিসটাকে একবার ভাবনা চিন্তা করতে পারো। নিজেরা যদি মনে করো যে পারবে, সাথে সাথে করবে। যে কোনো জিনিস অ্যাচিভ করতে তো সময় লাগে, ছাড়তে তো বেশি সময় লাগে না। বাকি বাড়ির যদি ছোট ভাই বোনরা থেকে থাকে তাদের জন্য তোমরা ভাবনা চিন্তা করতে পারো। তার কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখবে, 2024-এ দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে লিখে নিয়ে যেতে পারো আমার কথাটা। আজ থেকে 20 বছর পর বা 10 বছর পর সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল হবে হচ্ছে হসপিটাল, নার্সিং হোম, ল্যাব, ডায়াগনোস্টিক। লকডাউনে প্রত্যেকটা বড় বিজনেসম্যান, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে মেডিকেল সেক্টর অ্যাকচুয়ালি কোনো দিন বন্ধ হবে না। যারা গভর্নমেন্ট এমপ্লয় হয়ে গেলে, যারা টিচার হয়ে গেলে, যারা WBCS হয়ে গেলে, BDO হয়ে গেলে, তাদের ব্যাপারটা আলাদা। সবাই তো এখানে গভর্নমেন্ট সার্ভিস আমরা পাবো না। গভর্নমেন্ট সার্ভিস যারা রয়েছে তারা বাদ দিয়ে যদি মার্কেটে প্রপার ভাবে লকডাউনের পরেও যদি তোমরা নিজেদের স্বাচ্ছন্দ্যভাবে সংসার, নিজেদেরকে সার্ভাইভ করাতে চাও, একমাত্র বেটার অপশন হচ্ছে মেডিকেল সেক্টর। এটা আমার কথা, আমি তোমাকে বলছি না। আমার কেরিয়ারই মেডিকেল সেক্টরেতে, আমার কাছে কোনো অপশন নেই, আমি আর যাবো না কোথাও। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের নেক্সট জেনারেশনের কথা বলছি, এখন সবাই সবকিছু ইনভেস্ট করবে শুধুমাত্র মেডিকেল টেকনিশিয়ানের ওপরে, মেডিকেল ডিপার্টমেন্টের ওপরে। কারণ লকডাউনে আচ্ছা সে BBA বলো, MBA বলো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে, IT সেক্টর, কগনিজেন্ট, উইপ্রোর নাম নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছো তোমরা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বড় বড় স্যার ম্যাডামদেরকে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছিল, অনেকে জব চলে গেছিল, এখনো স্টিল নাও। আমি সোদপুরের লোকাল, আমি পিয়ারলেসে থাকি, আমাদের সঙ্গে এমন অনেক আমার ভাই বন্ধুরা আছে যারা কগনিজেন্ট, উইপ্রোতে আছে, এখনো পর্যন্ত অফিসে যায়নি, ওয়ার্ক ফ্রম হোম করছে। পরবর্তীতে এরকম আর মহামারী আসবে না আমরা কেউ লিখে দিতে পারি না। একমাত্র মেডিকেল সেক্টর ছিল যে একটা বেসিক নার্সিং করে তার 5,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছিল ওই লকডাউন পিরিয়ডে। যদি তোমরা একটু ম্যাগাজিন, একটু 2 বছর আগের ঘটনা যদি খুলে দেখো তোমরা দেখতে পাবে। তাই জন্য আবারও বলবো, বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করবে, জিনিসটা নিয়ে জানবে। যদি মনে হয় যে হ্যাঁ পাশাপাশি ইকুয়ালি তোমরা কিছু একটা করতে চাইছো অ্যাজ এ পার্ট টাইম হিসাবে, তোমরা করতে পারো। যদি কাজে লাগে ভালো, না কাজে লাগলে শেখা রইলো, ভবিষ্যতে যদি কখনো কাজে লাগে। এডুকেশন কখনো তোমাদের সঙ্গে খারাপ হবে না বা কখনো কাউকে না হয়ে থাকে না। তো রেডিওলজি, DMLT, OT, এই 3টে ইন্ডাস্ট্রি মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড রয়েছে, সব থেকে বেশি চল তোমরা পাবে, ভ্যাকেন্সি হিউজ পাবে। এবার এর সাথে সাথে কিছু ডিপার্টমেন্ট থাকবে, যেমন ডায়ালিসিস। কম বেশি কেউ জানো ডায়ালিসিস সম্বন্ধে কোনো আইডিয়া? এক্স্যাক্টলি, বলো না, টেনশনের কোনো ব্যাপার নেই। আমি কিছুই জানি না, বলো বাবু। একদমই আমি কিছুই জানি না, বিলিভ মি, আমি কিচ্ছু জানি না। 14 বছরের কাজ করছে, তাই একটু তোমাদের থেকে হয়তো একচুল হয়তো বেশি জানি, বাকি বিলিভ মি আমি কিচ্ছু জানি না। এক্স্যাক্টলি, ডায়ালিসিস বিষয়টা হচ্ছে যাদের মনে করো কিডনির হচ্ছে, আমাদের তো অ্যাকচুয়ালি কিডনির উপরে তো ডিপেন্ড করে পুরো বডিটা, আমাদের ফিল্টারিং হয় রক্তটা। যাদের মনে করো কিডনির সমস্যা হয়ে গেছে তাদেরকে ডায়ালিসিস বলে। ডায়ালিসিস ডিপার্টমেন্টটা খুব ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্ট, খুব ইন্টারেস্টিং একটা কোর্স, কিন্তু তুলনামূলক একটু ভ্যাকেন্সিটা কম বেরিয়ে থাকে। তার কারণ হচ্ছে আমাদের আগে জানতে হবে যে যখনই আমরা কোনো ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করবো, তোমরা যখন টিচিং নিয়ে পড়ছো, তোমরা নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করেছো, অনেক বেশি সার্ভে করেছো একটা ডিপার্টমেন্ট, তবে তোমরা টেনশন চিন্তা করেছো আচ্ছা আমি টিচিং প্রফেশনের জন্য একদম উপযুক্ত। কেউ তো কিছু সার্ভে না করে তো নিশ্চয়ই এখানে কেউ নেমে যাওনি। আর যদি কারো ফ্যামিলি পার্সন থেকে জোর করে ঢুকিয়ে থাকে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এক্স্যাক্টলি, আমাদের মেডিকেল সেক্টরে যখন কোনো প্যারেন্টস কোনো কোর্স করাবে তার আগে অবশ্যই তোমাকে জবের ইন্ডাস্ট্রিটা দেখে নিতে হবে যে এটার ভ্যাকেন্সি কি। কারণ আমাদের ডায়ালিসিসে মোটামুটি গভর্নমেন্ট হসপিটালে তো খুব একটা হয় না, পিজি মেডিকেলে মেডিকেলে হয়, পিজিতে আমি শুনে যাই, বাকি হাতে গুলো কয়েকটা প্রাইভেট সেক্টরে হয়, প্রাইভেট বড় বড় হসপিটালে। তো জেনারেলি যখন আমার হসপিটালের সংখ্যাটা কম, আমার ভ্যাকেন্সি সংখ্যাটাও কম থাকবে। কারণ যতক্ষণ না কেউ ছাড়ছে জবটা, এবার সবার পক্ষে তো বাইরে চলে যাওয়া সম্ভব না, ব্যাঙ্গালোর, চেন্নাই, কেউ তো কলকাতা থেকেও কাজ করবে। যতক্ষণ না ভ্যাকেন্সি বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি কোনো খালি থাকবে। সেই ক্ষেত্রে ডায়ালিসিসের ভ্যাকেন্সি একটু কম থাকে, বাকি ডিপার্টমেন্টটা খুব ইন্টারেস্টিং। আর একটা থেকে কার্ডিয়াক, কোনো আইডিয়া? খুব কমন নাম, তোমরা সবাই জানো কার্ডিয়াক। এক্স্যাক্টলি, হার্ট অ্যাটাক। কার্ডিয়াক বিষয়টা খুব ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট আছে, যেটার মধ্যে তোমরা হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের হার্ট রিলেটেড পড়াশোনা। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে DMLT, OT, রেডিওলজি বলার পরে
হয়তো তোমরা খানিকটা বোর হয়ে গেছো, মেবি হতে পারো, অসুবিধা নয়, তার কারণ হচ্ছে একদম নতুন সেক্টর, আমি হলে তোমাদের জায়গায় তো আমিও হয়ে যেতাম, সেই জন্য আমি বাকি ডিপার্টমেন্টগুলো তো অতটা ডিটেলসে যাচ্ছি না। তোমাদের কাছে কম বেশি প্রত্যেকের কাছে হয়তো সবাইকে দিয়ে দিয়েছে এতক্ষণে ব্রোশিওর আছে, একটু বাড়িতে গিয়ে ফলো করবে, একটু জিনিসগুলো সম্বন্ধে ইউটিউবে তোমরা সার্চ করবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তবে একটা কথা বলবো, একটু ভাবনা চিন্তা তোমরা করবে, একটু প্ল্যানিং করবে জিনিসটা। যদি কখনো কারোর মনে হয় যে একবার অন্তত ডিটেলস ইনফরমেশন তোমরা আমাদের থেকে নিতে চাইছো, আমাদের ব্রাঞ্চ হচ্ছে সোদপুরে রয়েছে, ফোন নাম্বার তোমাদের ব্রোশিওরে পেয়ে যাবে, অবশ্যই একবার তোমরা আমাকে জানাবে। এবার কি করতে চাইছো বা কিছু? আচ্ছা, এটা হচ্ছে কোর্স ডিউরেশনের যেটা রয়েছে, তবে এটা হচ্ছে প্রথম আমি স্ট্রিম থেকে আসি স্টেপ বাই স্টেপ। এই ডিপার্টমেন্টগুলো যেহেতু তোমরা টেকনিশিয়ান হচ্ছে, তোমরা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা তোমরা এই কোর্সগুলো করার জন্য এলিজিবল রয়েছে, কারণ এগুলো যেহেতু তোমাদের টেকনিশিয়ান কোর্স, তোমরা কেউ ডক্টর হচ্ছে না, তাই যে কোনো স্ট্রিম এলিজিবল রয়েছে। ডিউরেশন যদি তোমরা মনে করো ডিপ্লোমা করবে, ডিপ্লোমার বেনিফিট একটু বেশি থাকে, সেক্ষেত্রে তোমাদের 2 বছর থাকবে, 6 মান্থের ইন্টার্নশিপ থাকবে। যদি কেউ মনে করো যে না আমি 1 বছরের শর্ট টার্ম কিছু করতে চাইছি, সেক্ষেত্রে 1 বছরের কোর্স এলিজিবল রয়েছে, 1 বছর কোর্স তোমরা করতে পারো, কিন্তু ইন্টার্নশিপ তোমাদের 6 মান্থের জন্যই থাকবে। ইন্টার্নশিপ বিষয়টা বিভিন্ন বাইরের হসপিটাল আছে, যেমন মনে করো অ্যাপেলো, সুরক্ষা, লাল প্যাথলাব, জেনিট, এইরকম জায়গা থেকে তোমাদেরকে 6 মাস সিনিয়রদের সঙ্গে কাজকর্ম করতে হবে, সেটাকে আমরা বলবো ইন্টার্নশিপ। 100% ক্যাম্পাসিং সিস্টেম আছে। আমরা তোমাকে যে আমি যে তোমার সাথে কথা বলছি, দিল্লি প্যারামেডিক্যাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আমাদের অল ওভার ইন্ডিয়াতে 75টা ব্রাঞ্চ রয়েছে, বুঝতে পারছো, একটু একটু ব্রাঞ্চ নয়, 75টা ব্রাঞ্চ, অলমোস্ট 30 বছর 27-30 বছরের পুরনো একটা অর্গানাইজেশন, যারা অনলি ফর প্যারামেডিক্যালকে সার্ভিস করে। তাই 100% ক্যাম্পাসিং সাপোর্ট তোমরা আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে পাবে। ক্যাম্পাসিং মানে আশা করি তোমরা সবাই বুঝে গেছো, এটা আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই। 100% ক্যাম্পাসিং সাপোর্ট তোমরা এখান থেকে ডিটেলসে পাবে। একবার ভাবনা চিন্তা করবে অপশন বি এর জন্য, ফার্স্ট অপশন টিচিং, দ্বিতীয় অপশনের জন্য কিছু, দেন যদি কিছু পসিবিলিটি মনে হয় ইনফরমেশন নিতে চাইছো, একবার ওই নাম্বারে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অল দ্য বেস্ট নিউ ফিউচারের জন্য। টিচিং হোক বা যে প্রফেশনই যাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখানে কোর্স ফি আছে, তোমাদের 1 লাখের প্যাকেজ আছে, ঠিক আছে। এবার এই 1 লাখ প্যাকেজের মধ্যে 15,000 তোমাদের অ্যাডমিশন ফিজের একটা ব্যাপার আছে, বাকিটা তোমরা ইনস্টলমেন্টে কমপ্লিট করা তোমাদের ফেসিলিটি থাকবে। এবারে স্টুডেন্ট স্কলারশিপ বিষয়টা হচ্ছে, সবার প্রথম তোমরা আগে সার্চ করে দেখবে 1 লাখ টাকায় কোনো স্কলারশিপ দেয় কিনা, ঠিক আছে। মেবি 1 লাখ টাকায় স্কলারশিপ দেবে না, মিনিমাম হচ্ছে কি বলে 5 লাখ 10 লাখ এই প্রসেসে দেয়। দ্বিতীয়, যদি মনে করো তোমরা স্কলারশিপ পেলে, তোমাদের প্রথম ক্রাইটেরিয়া হবে হচ্ছে কি বলে, তোমরা যখন ক্যাফে সেন্টারে বসবে, তোমরা যখন স্টুডেন্ট স্কলারশিপ হচ্ছে কি বলে আপডেট ভার্সনে গিয়ে যখন তোমরা চাইবে ফর্ম ফিল আপ করতে, তোমাদের কাছে কতগুলো ডকুমেন্টস চাইবে। প্রথম ডকুমেন্টস হচ্ছে তোমরা যে অ্যাডমিশন নিয়েছো, সেই অ্যাডমিশনের হচ্ছে কি বলে যে বিলটা রয়েছে, মানে যে বিলিং প্রসেস রয়েছে সেইটা, সঙ্গে তোমার প্যারেন্টস এর সমস্ত ডকুমেন্টস চাইবে। সেই ডকুমেন্টস যখন তোমরা ইনপুট করবে, যখন তোমরা হচ্ছে কি বলে প্রসেসিং করবে, এরপরে হচ্ছে ব্যাংকের প্রসেস। ব্যাংক তোমার কেন লোন তুমি নিচ্ছ, তুমি তো এখন তো পেমেন্ট করতে পারবে না, কারণ তুমি স্টুডেন্ট, তার মানে ভেরিফিকেশন কার্ড ডকুমেন্টস করবে। আইডিয়া তোমার বাবার হচ্ছে আইডি, সমস্ত কিছু ভেরিফিকেশন হবে। এই ভেরিফিকেশনের আগে যদি দেখে যে তোমাদের কোনো লোন তোমরা প্রিভিয়াসে নিয়েছো, সেটার কোনো প্রবলেম আছে বা ডিফল্ট আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাংক ডিসিশন নেবে তোমাদেরকে লোন দেবে কি দেবে না, দিলেও কত পার্সেন্ট দেবে। একটা কথা মাথায় রাখবে, আমি যদি 5 লাখ টাকা লোন অ্যাপ্রুভালের জন্য দিই, 5 লাখ টাকা লোন আমি পাবো না, মিনিমাম 3 পাবো, 3.5 পাবো। তার কারণ হচ্ছে লোন কিন্তু এখানে কোনো সরকার বা এখানে আমার তোমার রিলেশন, এখানে সিম্পল পয়সাটা কাদের ফান্ড থেকে দেবে, আমার তোমাদের মতো যারা নর্মাল মানুষ, তাদের ফান্ড থেকে এই টাকাটা তোমাকে দেবে অ্যাজ এ ইএমআই হিসাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আগে তোমাকে এগুলো দেখতে হবে। যদি তুমি এগুলোতে থাকো, তুমি ডেফিনেটলি আমাদের ব্রাঞ্চ থেকে তুমি স্টুডেন্ট স্কলারশিপের ফেসিলিটি পেয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের যেটুকু ভূমিকা, সেটুকু আমি তোমাকে 200% হেল্প করে দেবো। সেটা হচ্ছে সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাপ্রুভাল। তোমার যা যা ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিল, ওটা আমি তোমাকে দিয়ে দেবো। আর যদি কিছু ডকুমেন্টস তোমার মনে হয় যে আমাদের বলছে ডিরেক্টর বলো বা আমাদের হায়ার অথরিটি সিগনেচারের দরকার পড়ছে, সেটা আমরা দেবো। কিন্তু বাবু
লোন তোমাকে দেবে ব্যাংক। তাই এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। প্রথমে আমাদের ব্রাঞ্চ থেকে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, স্টুডেন্ট স্কলারশিপ কেউ এখনো অবধি পায়নি। তার কারণ হচ্ছে এত কম কোর্স ফিসে সাধারণত স্টুডেন্ট স্কলারশিপ দেয় না। আর যদিও বা পেয়ে থাকো, এটা তুমি ফিল আপ করবে, ব্যাংক ডিসিশন নেবে যে তোমাদেরকে দেবে কিনা, দিলেও কতটা পার্সেন্ট দেবে। ক্লিয়ার? স্টুডেন্ট স্কলারশিপ লোন আমাদের অ্যাপ্রুভাল আছে, তোমরা যে কোনো স্টুডেন্ট আসতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যেহেতু আমাদের ইনস্টলমেন্টের প্রসেস আছে, তোমাদের ইনস্টলমেন্ট তোমাদের মতো করে কমপ্লিট করতে হবে, শুরু হতে হবে, কারণ যেটা টিউশন ফিস, দেন তোমাদের যখন তোমরা অ্যাপ্রুভাল পেয়ে যখন ব্যাংক থেকে টাকাটা পেয়ে যাবে, যে অ্যামাউন্টটা হয়ে যাবে সেটা তোমাদের রিডাকশন হয়ে যাবে। ক্লিয়ার? আর টোটাল ডিপ্লোমার আমি তোমাদের বলছি 1 লাখ টাকা। ডিএমএলটি, ওটি, রেডিওলজি যে কোনো ডিপ্লোমার জন্য, কারণ তোমাদের যেহেতু বয়সটা অল্প, জেনারেলি আমি তোমাদের জন্য ডিপ্লোমা সাজেস্ট করেছি। এখন যদি আমি তোমাদেরকে এসে দেখতাম 35, 36, 38, আমি তোমাদেরকে একটা বলতাম যে সার্টিফিকেট। তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের বয়সটা অল্প, ডিপ্লোমা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো। এটার সাথে মানে তোমাদের অ্যাজ এ টিচিং প্রফেশনের সঙ্গে মেডিকেল সেক্টর কোনো ক্ল্যাশ করবে না। তার কারণ হচ্ছে এখানে ক্লাসগুলো হয় তোমাদের সপ্তাহে 3 দিন করে। তার কারণ হচ্ছে বেশিরভাগ বাচ্চা থাকে এইচএস এর স্টুডেন্ট, যারা কলেজের সাথে সাথে এই ধরনের টেকনিক্যাল কোর্সগুলো করে। এখন সিম্পল কলেজ খুব কম সংখ্যক বাচ্চারা করে। কোনো প্যারেন্টস এখন একটা আর্টস এর স্টুডেন্ট